হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে রাকিব স্যার, আপনি কিন্তু এবার বেশি করছেন। আপনাকে আমি বলেছি না আপনি ক্লাসে এত ভালো করে পড়াবেন না। ক্লাসে যদি এত ভালো করে পড়ান তাহলে কি কেউ কোচিংয়ে আসতে চাইবে? আর কোচিংয়ে যদি না পড়াই তাহলে কি আমাদের এক্সট্রা ইনকাম হবে? আরে স্যার, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি কোচিংয়ের কথা বলতেছেন। ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করার জন্য, তাদেরকে সঠিক মতো পড়াশোনা করানোটা আমাদের দায়িত্ব, আর আমাদেরকে সেই জন্য বেতনও দেওয়া হয়। তাহলে আপনি কোচিংয়ের কথা কেন বলতেছেন? দেখো ভাই, এমনি এমনি ঝামেলা করে না। তোমার দরকার হয় তুমিও একটা কোচিং সেন্টার খোলো, তুমি আমি দুজন মিলে ইনকাম করি, এতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু এভাবে যদি ক্লাসে পড়াতে থাকো তাহলে তো আমার সাবজেক্ট কেউ কোচিংয়ে পড়তে চাইবে না। তখন কি হবে? আমাদের পুলিশরা যেমন ঘুষ খায়, বিভিন্ন জায়গায় যেমন ঘুষের কারবার চলে, ঠিক সেরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলাদা একটা ইনকামের জায়গা থাকে। তো আমাদের ইনকামের জায়গাটা হচ্ছে কোচিং পড়ানো, তাই তুমি এটা নষ্ট করো না। আপনি এটা কীভাবে বলতে পারলেন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যদি এরকম কথা বলেন তাহলে অন্যরা কি বলবে? আর আপনি কি কোচিংয়ের কথা বারবার বলতেছেন? সব ছাত্রছাত্রীদের কি সেই সামর্থ্য আছে যে সময় মতো এসে আপনাকে টাকা দিয়ে কোচিং করবে? সবার তো এই পরিমাণ সামর্থ্য থাকে না, এটা আপনাকে চিন্তা করতে হবে। এত কিছু চিন্তা করার আমাদের সময় নেই, আমাদের যেটা সেটা করে যাব। তাই এই সব ঝামেলা না করে আমাদের সাথে যোগ দাও, না হলে এখান থেকে চলে যাও, পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখেন আরিফ স্যার, আমি কোনোদিন কারোর সাথে ঝামেলা করতে চাই না। আপনি আমার সাথে ঝামেলা করবেন না। আপনি আপনার মতো করে পড়ান, আমি আমার মতো করে পড়াবো। দেখেন, আপনাকে কিন্তু এর ভয়ঙ্কর ফলাফল ভোগ করতে হবে। আমার সাথে ঝামেলা করতে চাইছেন, পরে কিন্তু এই ঝামেলা আপনার জীবন কেড়ে নিতে পারে। তখন বুঝতে পারবেন আমি কি জিনিস। আমি সত্যের পথে থেকে মরতে চাই। আপনার যদি আমাকে মেরে ফেলে এরপরও আমার কোনো আপত্তি নেই। আমি আমার দায়িত্ব পালন করে যাব যতদিন বেঁচে আছি। তাই এরকম হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমি হয়তো আপনাদের মতো এতটা চালাক নই, তবে আমি গর্বের সাথে এই কথা বলতে পারবো যে আমি সৎ। এই সততা কতদিন ধরে রাখতে পারবেন সেটা আমিও দেখব। যখন মাথার উপর বন্দুক যাবে তখন এমনিতেই বুঝতে পারবেন কি মিথ্যাবাদী আর কি সত্যবাদী। বলে আরিফ সাহেব রাগ করে আমার সামনে থেকে চলে গেলেন। আমি তো ওখানে দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলাম কি করব। এর মধ্যে সেখানে নিশা এসে হাজির হলো। সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। তাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি তার চিন্তার কারণ জিজ্ঞেস করে বললাম, কি ব্যাপার নিশা, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? স্যার, আমার মনে হয় এরা আমাদেরকে এখানে থাকতে দিবে না, তাই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন? এমনটা মনে হওয়ার কারণ কি? প্রথমে হয়তো আমরা ওদের সন্দেহের তালিকায় ছিলাম না, কিন্তু এখন আস্তে আস্তে তারা আমাদেরকে সন্দেহ করতে শুরু করেছে। তাই আমাদের উচিত এখান থেকে সরে যাওয়া, না হলে সন্দেহ আরো তীব্র হতে পারে। পরে আমাদের জন্য কাজটা করা কঠিন হয়ে যাবে। আর না নিশা, আমি এখন এখান থেকে যেতে পারবো না। আমরা যতক্ষণ না পর্যন্ত এই কাজটা কমপ্লিট করছি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এখানে থেকে কেউ সরাতে পারবে না। ওদেরকে আমি একটা উচিত শিক্ষা দিবই। আর রিয়ার খুনের আসল অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। তুমি তোমার কাজ চালিয়ে যাও। ক্লাসের খবর কি? ক্লাসের খবর ভালো নেই। আজকেও রাফি আর তার বন্ধুরা ক্লাসের মধ্যে ঝামেলা করেছে একটা ছেলের সাথে। আমার যতদূর মনে হয়েছে তারা ওই ব্যাপারটা নিয়ে ঝামেলা করছিল, তাই আমাদেরকে আরও সতর্ক হতে হবে। আজকে আমি আরিফ স্যারের ব্যাপারে যে তথ্য পেলাম তাতে মনে হচ্ছে আরিফ স্যারও এসবের সাথে জড়িত আছে। তাই এই লোকটিকে ধরা অনেকটা সহজ হয়ে যাবে। ওদেরকে ধরতে না পারলেও আরিফ স্যারকে ধরতে হবে। ওর কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে বাকি কাজটা আমাদেরকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। ওকে স্যার, তাহলে আজকে রাতেই আমি বলে দিব নীরব আর ইমরানকে, তারা যেন কাজটা সরাসরি করে। আর আমরা তো যেতে পারবো না, তারা যদি কাজটা করে তাহলে আমরা পরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবো। কিন্তু পরে যদি আরিফ সাহেব এসে সব কিছু তাদেরকে বলে দেয় তখন কি হবে? আপাতত তাকে আমরা আমাদের কাছেই রাখবো, কারণ তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কাজটা একটা পর্যায়ে চলে যাবে যেটার কন্ট্রোল আমাদের হাতে থাকবে না। আমি আরিফ সাহেবকে কীভাবে ম্যানেজ করতে হবে সেটা ভালো করেই জানি। তাই তোমরা তোমাদের কাজটা চালিয়ে যাও। ওকে স্যার, তাহলে আমি চলে যাচ্ছি। এখন আপনার সাথে আমাকে দেখলে সন্দেহ করতে পারে, এমনিতেই আমাকে তারা সন্দেহ করছে। তখন নিশা চলে গেল। আমি তখন বসে চিন্তা করতেছি কি করা যায়। যে করে হোক তাদেরকে ধরতে হবে, এভাবে তাদের আর চলতে দেওয়া যাবে না। ভার্সিটিটাকে তারা নরক বানিয়ে ফেলেছে। প্রতিটা কাজে তারা দুর্নীতি করেছে,
কিন্তু কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। তাদেরকে বাধা দেওয়ার মতো সামর্থ্য কারো নেই, কারণ এই কলেজের কয়েকজন ক্ষমতাশীল মানুষ এসবের সাথে জড়িত আছে, কিন্তু তাদেরকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কয়েকটা স্টুডেন্টকে সামনে রেখে তারা ভিতরে থেকে কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমরা যদি ধরি তাহলে তাদেরকে ধরতে হবে, কিন্তু এই স্টুডেন্টদেরকে ধরে মূল মানুষগুলোকে সতর্ক করে আমরা দিতে চাই না। সেই জন্য এদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, তারা তাদের কাজ চালিয়ে যাক। আসলটার কাছে পৌঁছে গেলেই আমাদের আর কেউ দমিয়ে রাখতে পারবে না। কলেজের মধ্যে বিভিন্ন সময় মাদকের ব্যবসা হচ্ছে, এছাড়াও নারী পাচারের সাথে এই কলেজের কয়েকটা গ্রুপ জড়িয়ে আছে। রাতের মধ্যে নীরব এবং ইমরান আরিফ স্যারকে কিডন্যাপ করে নিয়ে আসলো আমাদের জায়গায়। সেখানে আমি আগে থেকেই বসেছিলাম। আরিফ সাহেব আমাকে আর নিশাকে দেখে অনেক বেশি অবাক হলেন। আমার এই অবস্থা দেখে তিনি জিজ্ঞেস করলেন, আরে ভাই, আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি আমার মজাকে সিরিয়াস ভেবে এভাবে ধরে নিয়েছো কেন? বিশ্বাস করো, আমি তোমার সাথে মজা করছিলাম, তুমি গুন্ডা পাঠিয়ে এভাবে আমাকে ধরে আনলে কেন? আমি বুঝতে পারলাম আরিফ সাহেব ভয় পেয়ে গেছে। আমি তখন তার সামনে গেলাম, গিয়ে থেকে থাপ্পড় দিয়ে মাটিতে বসিয়ে দিলাম। তার সামনে আমার কার্ডটা ধরে বললাম, তুই কী ভেবেছিলি আমি তোর ওখানে গিয়েছিলাম তোর ওই কোচিং পড়ানো আর স্টুডেন্টদের পড়ানোর মতো সামান্য ঝামেলা নিয়ে? আমি এর থেকে বড় ঝামেলা সমাধানের জন্য সেখানে গিয়েছি। তাই তোর এই ব্যাপারে আমার মাথা কামানোর কোনো সময় নেই। এখন সত্যি করে বল, কয়েকদিন আগে যে রিয়া নামের মেয়েটা মারা গেল, তাকে কীভাবে মেরেছে? আরে স্যার, আপনি এসব কি বলছেন? আমি এই ব্যাপারে কি জানবো? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আর ওই মেয়েটা তো আত্মহত্যা করেছে কলেজের ছাদ থেকে লাফ দিয়ে। তাই তার আত্মহত্যাকে আপনারা কেন খুন বানিয়ে ফেলেছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আমরা খুন বানিয়েছি নাকি তোরা একটা প্ল্যান করে সাজিয়ে একটা নিরপরাধ ছেলেকে জেলে পাঠিয়েছিস? এতদিন থেকে আরিয়ানকে জেলে থাকতে হচ্ছে। কলেজের সবচেয়ে মেধাবী ছেলে আরিয়ান কতদিন থেকে এই অন্ধকার ঘরে পড়ে আছে শুধুমাত্র এই মেয়ের খুনের অপরাধে। যদি এটা আত্মহত্যা হয় তাহলে ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে আসতেছিস না কেন? আসলে এটা আত্মহত্যা, কিন্তু আরিয়ান যেহেতু মেয়েটাকে ব্ল্যাকমেল করেছিল তাই মেয়েটা আত্মহত্যা করেছে, সেই জন্য আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আমি আর কিছুই জানি না। কিন্তু আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে ওই মেয়েটা আত্মহত্যা করেনি, মেয়েটাকে খুন করা হয়েছে। আর সেটা আরিয়ান করেনি এই ব্যাপারে আমি নিশ্চিত। আরিয়ান নির্দোষ এই ব্যাপারেও আমি খুব ভালো করে জানি, কারণ আরিয়ান আর রিয়ার মধ্যে এরকম কোনো সম্পর্ক ছিল না যার কারণে আরিয়ান রিয়াকে ব্ল্যাকমেল করবে। বরং তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। আর যখন রিয়ার খুন হয় তখন আরিয়ান তার বাসায় ছিল। কিন্তু স্যার, আমি এই সব জেনে কি করব? আমার তো এই ব্যাপারে জানার কোনো প্রয়োজন নেই। আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। স্যার, আমার মনে হচ্ছে এই লোকটাকে থেরাপি দিতে হবে, না হলে সত্যি কথা বলবে না। আমার কাছে ছেড়ে দিন কয়েকটা মিনিটের জন্য। আমি এমন শিক্ষা দেব যে সত্যি কথা মুখ থেকে টপ টপ করে বেরিয়ে পড়বে। তাহলে আর দেরি করছো কেন ইমরান? তাড়াতাড়ি স্যারকে একটু উচিত শিক্ষা দিয়ে দাও। কারা এর সাথে জড়িত আছে সেই ব্যাপারটা যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আমি বলা মাত্রই নীরব এবং ইমরান নিয়ে গেল আরিফ স্যারকে। ওনাকে নিয়ে তারা মারতে শুরু করলো আর স্যার চিৎকার করছিলেন। আমি নিশার দিকে তাকিয়ে আছি। নিশা তখন আমাকে বলল, স্যার, আমার মনে হয় না এই পাগল লোকটাকে কেউ এত বড় একটা প্ল্যানের ব্যাপারে বলবে, তাই একে এমনি এমনি শাস্তি দিয়ে কোনো লাভ হবে না। এর চেয়ে বরং আমরা আরেকটু খুঁজে দেখি, যদি সঠিক জায়গায় পৌঁছাতে পারি। না নিশা, যতই সে বোকা আর পাগল হোক না কেন, সে কিছু না কিছু জানে। নাহলে আমাকে কালকে হুমকি দিত না। কালকে আমাকে বন্দুক দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। নিশ্চয়ই কিছু না কিছু সম্পর্ক আছে। আমি ভালো করে বুঝতে পারছি এর সাথে সরাসরি কোনো কাজ কেউ করবে না, কিন্তু কোনো সূত্র এর সাথে জড়িয়ে আছে, সেটা খুঁজে বের করতে হবে। আরিফ স্যার একটু পরে বললেন সব কিছু স্বীকার করবেন। সেই জন্য আমি তার কাছে আবার ফিরে গেলাম। গিয়ে তাকে চেয়ারের সাথে বেঁধে তার সামনে আমরা সবাই বসলাম। তখনই তিনি বলতে শুরু করলেন, স্যার, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বলে দিব, তবুও আমাকে ছেড়ে দেন। আমাকে এভাবে আটকে রাখবেন না। আসলে আরিয়ান এসবের সাথে জড়িত নয়, সেটা অনেকেই জানে। কিন্তু আরিয়ান যদি এই কথাটা স্বীকার না করত তাহলে তার পরিবারের লোকজনকে মেরে ফেলা হতো। এখনো পর্যন্ত আরিয়ান তার ওই নির্দোষ হওয়ার কথাটা কারোর কাছে স্বীকার করেনি, কারণ তাকে হুমকি দেওয়া হয়েছে যদি এই কথাটা সে কাউকে বলে তাহলে তার মা ছাড়া তার পরিবারে কেউ নেই, সেই মাকে তারা মেরে ফেলবে। আসলে রাফির ভাই রিয়াদ এসবের সাথে জড়িয়ে আছে। রিয়াদের সাথে
রিয়ার সম্পর্ক ছিল। রিয়াদ মিথ্যা পরিচয়ে রিয়ার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল, কিন্তু রিয়া জানতে পেরে যায় সব কিছু। রিয়া আগে থেকেই জানতো রাফি এসব কাজ করে, কারণ রাফি রিয়াদের আগে রিয়ার সাথে সম্পর্ক করেছে। আর রিয়াদ যখন জানলো তার ভাই রাফি আগে থেকে মেয়েটার সাথে সম্পর্ক করেছে, তখন সে তার পরিচয় পাল্টে ফেলল। তারা দুই ভাই শুধুমাত্র রিয়াকে ব্যবহার করছিল, আর রিয়ার মাধ্যমে তারা একটা অন্যায় কাজ করিয়েও ফেলেছিল। এর পাশাপাশি রিয়ার সাথে তো নিয়মিত শারীরিক সম্পর্ক করতো, সেজন্য রিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। রিয়া যখন তাকে বলে এসব কাজ সে আর করবে না, তখন রিয়াদ তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আর আরিয়ানের সাথে যেহেতু বন্ধুত্ব ছিল, সেই জন্য তারা রিয়ার খুনের পর আরিয়ানকে ফাঁসিয়ে দিয়েছে। আর আরিয়ান বেচারা নিজের মায়ের মৃত্যুর ভয়ে কাউকে কিছু বলতেও পারছে না, মিথ্যা মামলাটা নিজের ঘাড়ে নিয়ে বসে আছে। আমি তখনই আরিফ সাহেবের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আমি বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু এখন ফোন নাও আর তোমার পরিবারের কাছে ফোন করে জানিয়ে দাও যে তুমি কয়েকদিন বাসায় ফিরতে পারবে না, একটা জরুরি কাজে বাইরে গেছো। যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এইখানেই থাকতে হবে। স্যার, আমি কথা দিচ্ছি আমি কোথাও পালিয়ে যাব না, তবুও আমাকে ছেড়ে দিন। আমি এখানে থাকতে পারবো না, আমার অনেক ভয় হচ্ছে, এই লোকগুলো আমাকে মেরে ফেলবে। আপনি আমাকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি পালিয়ে যাব না, আমি এখানেই থাকবো, কাউকে কিচ্ছু বলবো না। আমার নির্দেশনা পেলে এরা তোমার সাথে কিছু করবে না, তাই তুমি এখন তাড়াতাড়ি তোমার পরিবারকে জানিয়ে দাও কয়েকদিন বাসায় আসতে পারবে না। যদি তদন্তের সময় কোনো ঝামেলা করো তাহলে কিন্তু তোমাকে একদম সারা জীবনের জন্য মামলায় ভাসিয়ে জেলের ভিতরে দিয়ে দেব। আরিফ সাহেব তখন বুঝতে পারলেন এখন তার আর কোনো কিছু করার নেই, সেজন্য তিনি আমার বলা কাজটাই করলেন। তিনি তার পরিবারকে জানিয়ে দিলেন কয়েকদিনের জন্য তিনি বাইরে একটা কাজে যাচ্ছেন। এরপর আমি তদন্তের জন্য একটা মিটিং ডাকলাম। আমি টিমের সদস্যের সাথে নিয়ে সেখানে এই বিষয়টা আলোচনা করলাম, যেটা যে আরিফ সাহেব স্বীকার করেছে। কিন্তু এখন আমাদের টার্গেট কী হওয়া উচিত, কারা এই কাজটা করেছে, এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে গেলাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আরিফ সাহেব বিষয়টা তেমন একটা জানে না। যদিও তিনি যেটা বলেছেন সেটা তদন্তের যুক্তিসঙ্গত, কিন্তু উনি যতই চালাকি করুক না কেন কিছু একটার মধ্যে লুকিয়ে আছে। সেই জন্য আমি নিশার দিকে তাকিয়ে বললাম, নিশা তাড়াতাড়ি চলো, আমাদেরকে এবার যেতে হবে আরিয়ানের সাথে দেখা করতে। আমার কেন জানি মনে হচ্ছে আরিয়ান আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। কি বলেন স্যার? আরিয়ান আমাদের কাছে সবকিছু স্বীকার করলো, এরপরে আপনার কেন মনে হচ্ছে সে আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে? সেটা তুমি আমার সাথে চলো, এরপরে দেখতে পাবে। বলে আমি নিশাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর চলে গেলাম আরিয়ানের সাথে দেখা করতে জেলের ভেতরে। সেখানে যাবার পর আমি আরিয়ানের সামনে বসলাম। আরিয়ান কান্না করছিল, আমি বুঝতে পারছি তার মনের অবস্থা, কিন্তু এখন আমাদের হাতের কিছু করার নেই। যতক্ষণ পর্যন্ত আসল অপরাধীকে ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবো না। সেই জন্য আমি আরিয়ানের দিকে তাকিয়ে বললাম, আরিয়ান তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে? তুমি আমাকে কেন বলেছো যে রাফি তোমাকে ব্ল্যাকমেল করেছে? আমার তো মনে হয় না রাফি তোমাকে ব্ল্যাকমেল করেছে, তোমাকে অন্য কেউ ব্ল্যাকমেল করেছে। সেটাকে আরিয়ান তখন অবাক হয়ে আমার দিকে তাকালো। সে বুঝতে পেরেছে আমি কিছুটা হলেও সত্যের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু সে কোনো কিছু স্বীকার করতে পারছে না। সে আমার দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করে বলল, স্যার আমি এখান থেকে বের হতে চাই না, আপনারা চলে যান প্লিজ। আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি আমার মাকে হারাতে পারবো না। আপনারা এখান থেকে চলে যান, আমি যা স্বীকার করেছি সেটা দিয়ে যদি কিছু করতে পারেন তাহলে করেন, না হলে এখান থেকে চলে যান। আমার পক্ষে কোনো কিছু বলার সম্ভব নয়, তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আপনাদের মুখ আমি দেখতে চাই না। আমি তখন এই কৌশলে চারিদিকে তাকালাম। আমি খুব ভালো করে বুঝতে পারছি আরিয়ান আমাকে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে। আরিয়ান আমাকে বোঝানোর চেষ্টা করছিল এই জেলের মধ্যে কেউ একজন গুপ্তচর হিসাবে আছে, ওই লোকটা আমরা এখানে কখন কীভাবে দেখা করতে আসি সেই বিষয়টা জানানোর জন্য। আমি তখন খুব ভালো করে লক্ষ্য করলাম একটা সিকিউরিটি আমাদের দিকে খুব ভালো করে তাকিয়ে আছে। আমি তখন নিশাকে বিষয়টা বুঝলাম। নিশা তখন আরিয়ানের কাছে লুকিয়ে একটা ফোন দিয়ে দিল, যেটাতে সে সব কিছু রেকর্ড করবে, পরে এটা আমার কাছে এসে দিয়ে যাবে, যাতে কোনো কিছু বুঝতে না পারা যায়। তখন আমরা বাইরে চলে আসলাম। বাইরে আসার পর কিছুক্ষণ জেলার সাহেবের সাথে কথা বললাম। এর ভিতরে আরিয়ান কাজটা করে ফেললো, সব কিছু সে রেকর্ড করে ফেলেছে। নিশা তখন ভিতরে গিয়ে মোবাইলটা নিয়ে আসলো। আমরা তখন সেটা নিয়ে এসে পড়লাম আমাদের অফিসে। সেখানে আরিয়ান সেখানে বলছে, স্যার আমি আপনাকে বিশ্বাস করি আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু তারা চারদিকে লোক লাগিয়ে রেখেছে,
ভার্সিটির মধ্যে চারদিকে লোক আছে, তাই আপনারা খুব সাবধানে থাকবেন। কারা এইসবের পিছনে আছে সেটা আমি জানি না, তবে রফিকের উপরেই কেউ একজন আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আপনি আমাকে যেটাই বলছেন সেটাই সত্য, কারণ রফিক আমাকে ব্ল্যাকমেইল করেনি, ব্ল্যাকমেইল করেছে রিয়ার বান্ধবী তানিয়া, যাকে আমি আমার বান্ধবীর মতো মনে করতাম। কিন্তু সে আমাকে ব্ল্যাকমেইল করেছে, কিন্তু সেটা আমি কাউকেই বলতে পারছি না। মেয়েটা গ্রামে থাকে, আমার ব্যাপারে সে মিথ্যা সাক্ষী দিয়ে আর আমাকে ব্ল্যাকমেইল করে সে গ্রামে ফিরে গেছে। তার ঠিকানা শুধুমাত্র আমরা কয়েকজন ছাড়া আর কেউ জানে না। সেজন্য আমি আপনার কাছে ঠিকানাটা বলতেছি, এই ঠিকানায় চলে যাবেন, তাকে পেয়ে যাবেন। সে কেন আমাকে ব্ল্যাকমেইল করলো এই ব্যাপারটা তার কাছ থেকে জেনে নেবেন। তবে আমার কেন জানি মনে হচ্ছে সে বাধ্য হয়ে কাজটা করেছে। সে যখন আমাকে ব্ল্যাকমেইল করতো তখন অনেক সময় দেখা যেত সাইড থেকে কেউ একজন কথা বলতেছে যে তাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে। তবে দয়া করে আমার মায়ের দিকে খেয়াল রাখবেন এই ব্যাপারে, এর চেয়ে বেশি আর আমি কিছু জানি না। আমার মাকে তারা চারদিক দিয়ে ঘিরে রেখেছে। আমি যদি সত্যি কথা বলতাম এতদিন, তাহলে আমার মাকে মেরে ফেলতো। সেই জন্যই আমি মিথ্যা কথা বলছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আপনাদেরকে অনেক বিভ্রান্ত করেছি, কিন্তু এখন যা বলছি তা শতভাগ সত্যি, তাই বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নেই এখানে। দয়া করে আমার মাকে আপনারা সাবধানে দেখে রাখবেন। আমি তখন ফোনটা রেখে দিয়ে চিন্তায় পড়ে গেলাম, কি বলছি কিছুই তো বুঝতে পারছি না। এটা কীভাবে সম্ভব? এই তানিয়াকে এখন কোথায় খুঁজে পাবো? তার গ্রামে গিয়ে কি আমরা তাকে খুঁজে পেতে পারি? এতদিন একটা ঝামেলার মধ্যে ছিলাম রিয়াদ, রাফি আর আরিফ সাহেবকে নিয়ে, কিন্তু নতুন করে এই মেয়েটা যুক্ত হলো। এই মেয়েটাকে এখন কোথায় খুঁজে পাবো? কিন্তু যে করে হোক এই মামলার তদন্ত শেষ করতে হলে আগে ওই তানিয়ার সাথে দেখা করতে হবে। সেজন্য পরের দিন আমি নিজা, নীরব আর ইমরানকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। যে গ্রামের ঠিকানা আরিয়ান আমাদেরকে দিয়েছিল। এতক্ষণ ধরে আমাদের সাথে কথা বলতেছি, আপনাদেরকে আমার পরিচয় দেওয়া হয়নি। আমি রাকিব মির্জা, একজন সিবিআই অফিসার। একটা মিথ্যা মামলায় ছেলেটা জেলের ভিতরে আছে আর সেটা আমরা তদন্ত করব না, এটা কীভাবে হতে পারে? প্রথমে আমি একা ছিলাম, কারণ ছেলেটা মা এসে আমার কাছে বারবার কান্না করেছে। এটা যদিও পুলিশ এবং সিআইডির কাজ, কিন্তু যখন শুনলাম এই কলেজের ভিতরে মাদকের ব্যবসা সহ নারী পাচারের কেলেঙ্কারি চলছে, তখন এই সরকারি নির্দেশনা আসলো এই কাজটা আমাকে করতে হবে। সেই জন্য আমি আমার টিম নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েছি। 3 ঘন্টা জার্নি শেষে আমরা গ্রামে এসে পৌঁছালাম। সেই ঠিকানায় যাবার পর তার বাড়ির সামনে গেলাম। যখনই আমরা বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম দরজা খোলা। আমরা দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করলাম তানিয়ার নাম ধরে। সে বেরিয়ে আসলো। যখনই আমাদেরকে দেখলো তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো, কারণ নিশা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলেছে। আমি তখন তার সামনে গিয়ে বললাম, অনেক তো পালানোর শখ ছিল, কিন্তু এখন আর পালিয়ে থাকতে পারবে না। এখন সত্যি কথা না বললে একদম শেষ করে দেব। সত্যি কথা বলবে, তুমি তো আরিয়ান আর রিয়ার বান্ধবী ছিলে, তাহলে আরিয়ানকে কেন ব্ল্যাকমেল করছিলে? কি বলছেন স্যার? আরিয়ানকে? আমি তো কোনো আরিয়ানকে চিনি না। আর আপনারা হঠাৎ করে এসে এরকম কথা জিজ্ঞেস করছেন কেন? এই মেয়ে, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। স্যার যেটা বলেছে সেটার উত্তর দাও, না হলে এমন শিক্ষা দিব যেটা কোনোদিন ভুলতে পারবে না। আমার হাতে কত অপরাধী স্বীকার করেছে, সব কিছু হাত ধোয়ার মতো মেয়ে স্বীকার করবে না? এটা কোনোদিনও হতে পারে? তাই তাড়াতাড়ি বলছি, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিয়ে দাও, বেঁচে যাবে। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি বাধ্য হয়ে এই কাজটা করেছিলাম। তারা আমাকে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছিল, এরপর আবার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সেজন্য আমি বাধ্য হয়ে কাজটা করেছিলাম, না হলে আমি করতাম না স্যার। কে তোমাকে কাজটা করার জন্য বলেছে সেটা আমাকে বলো, আমি অবশ্যই তাদেরকে শাস্তি দেব। তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো, ভয় পেও না, সত্যি কথা বলো। স্যার রাফি আমাকে এই কাজ করতে বলেছে, ও রিয়ার সাথে সম্পর্ক করেছে, সেটা আমি জানতাম স্যার। এরপর তাদের ব্রেকআপ হয়। তখন রাফির ভাই যখন রিয়ার সাথে পরিচয় লুকিয়ে সম্পর্ক করতে শুরু করে, তখন রিয়া সব কিছু জেনে যায়, রিয়াদের বিরুদ্ধে মামলা করার প্ল্যান করে। আমি তখন রিয়াকে সহযোগিতা করেছিলাম, এই জন্য তারা আমার উপর রেগে যায়, আমাকে তুলে নিয়ে আসে আমার হোস্টেল থেকে। এরপর একটা বাড়িতে রেখে দিনের পর দিন আমার উপর নির্যাতন শুরু করে স্যার। যখন আমি এসব থেকে মুক্তি চাইছিলাম, তখন তারা আমাকে এই কাজটা করলে মুক্তি দিয়ে দেবে বলেছিল।
সেই জন্য আমি ওই মহামানবিক নির্যাতন সহ্য করতে না পেরে মিথ্যা কথা বলেছি স্যার, আর ওর বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। সেটা বুঝতে পারলাম, কিন্তু রিয়া আত্মহত্যা করলো কেন? সেই ব্যাপারে তুমি কি কিছু জানো? আমার তো মনে হয় এটা খুন, কিন্তু কে খুন করেছে সেই ব্যাপারটা আমি জানি না। আর সবাই বলছে এটা আত্মহত্যা, কিন্তু আমার একটা প্রশ্ন, যদি আত্মহত্যা হয় তাহলে সে কেন আত্মহত্যা করলো? আর আত্মহত্যা করার আগে কি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়েছিল? স্যার, অসম্ভব, এটা কোনোদিনও আত্মহত্যা হতে পারে না, কারণ রিয়া কোনোদিনও আত্মহত্যা করবে না। সে মানসিকভাবে অনেক বেশি স্ট্রং ছিল। যখন রাফি তখন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, তখনও রিয়া আমার কাছে এসে স্বাভাবিক কথা বলেছিল, কারণ তার পরিবারে কেউ বেঁচে ছিল না। যদি তার পরিবারে কেউ বেঁচে থাকতো তাহলে তাদের সম্মানের একটা বিষয় ছিল, কিন্তু রিয়া একটা এতিমখানায় বড় হয়েছে, তাই তার পরিবারে কেউ নেই। সেই জন্য সে আত্মহত্যা করার কোনো চিন্তাই করেনি। তবে একদিন একটা ঘটনা ঘটে, সেই ঘটনার পর সে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। আমি সেদিন বসেছিলাম সন্ধ্যার পর হোস্টেলের সামনে, তখন সে আমার কাছে আসলো, এসে বলল, দোস্ত, আমার মনে হচ্ছে কোনো স্যার এটার সাথে জড়িত আছে, যেটা আমরা বুঝতে পারছি না। না হলে রাফি এবং তার বড় ভাই এত বড় বড় অন্যায় কাজ করে যাচ্ছে, এরপরেও তাদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এই কারণে আমি পুলিশের কাছে গিয়েছিলাম ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য, কিন্তু পুলিশ উল্টো আমাকে হুমকি দিয়ে পাঠিয়ে দিল, বলল ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে আরো ঝামেলা নাকি হবে। কি বলছিস? পুলিশ কেস নিল না? নারী নির্যাতন করলো, এরপরেও কেস নিতে চাইছে না? আজব তো। তুই এখন কি করবি? প্লিজ দোস্ত, তুই আমার একমাত্র বান্ধবী, তুই আর যাই করিস না কেন আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নিবি না, কথা দে আমায়। আরে তুই পাগল নাকি? আমি কেন আত্মহত্যা করতে যাব? আমি তো এই ব্যাপারটা শেষ দেখেই ছাড়বো। আমি তো সিদ্ধান্তই নিয়েছি, যেই করে হোক এই কাজের মূল কারা আছে তাদের কাছেই যাব, তাদের খুঁজে বের করব এবং তাদেরকে শাস্তিও দিব। আমার তো এমনিতেও কোনোদিন বিয়ে হতো না, কারণ আমি এতিম একটা মেয়ে। আমাকে কে বিয়ে করতো? এর মধ্যে আরো একটা কলঙ্ক লেগে গেল। আমার বিয়ে না হলে কি হবে? আমি তো মানুষের জন্য কাজ করতে পারবো। আমার মতন যারা আছে তাদেরকে এই অন্যায় হাত থেকে বাঁচাতে পারি। কত মেয়ে তাদের পাদে পা দিবে, তাদেরকে তো রক্ষা করতে পারি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই ব্যাপারটা আমি শেষ দেখেই ছাড়বো। যাক, নিশ্চিন্ত হলাম। আমি ভাবছিলাম তুই কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবি। তোর মানসিক শক্তির প্রশংসা করতেই হয়। আমি ভেবেছিলাম তোকে আমার কাছে থাকার কথা বলবো, কারণ তোকে নিয়ে আমি অনেক ভয়ের মধ্যে ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এরকম কিছু করতে হবে না। তবে শোন, তুই যেটাই করবি আমাকে বলবি, আমি সবসময় তোর পাশে থাকবো, যাই হয়ে যাক না কেন। আমি তোকে সহযোগিতা করব। ধুর, কি বলিস? তোর বাড়িঘর আছে, তোর বাবা মা বেঁচে আছে, তোকে এসব ব্যাপারে কে বলেছে ঢুকতে? তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তোর কি বিয়ে হবে? তুই পড়াশোনা করবি, তুই আমার এসব ঝামেলায় ডুববি না, পরে তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে। হলে হবে, কিন্তু আমি তোকে একা ছাড়তে পারবো না। আমি তোর সাথে থাকবো, তুই যেটাই করবি। তুই আমাকে এসে বলবি, আমি তোকে সহযোগিতা করব। ওরা কেন এসব করে সেটা আমরা জানতে চাই। তুই যে ব্যাপারে জানতে পারবি সরাসরি এসে আমাকে বলবি, কেমন? এরপরও চলে গেল। তখন আমি নিশ্চিন্তে শুয়েছিলাম। পরের দিন যখন সে আমার সাথে ক্লাসে বসলো, তখন আমি অনেক বেশি আশ্চর্য হয়ে গেলাম, কারণ তার মন অনেক খারাপ ছিল। রিয়ার একটা অভ্যেস ছিল, সে হাজারো কষ্টের মধ্যেও হাসতে পারত। জীবনে প্রথম আমি তাকে সেদিন মন খারাপ দেখেছিলাম। আমি তার এরকম অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করেছিলাম, কি ব্যাপার, কি হয়েছে রিয়া? তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হলে আমাকে বল। দোস্ত, এখন বলার সময় আসেনি, যখন বলার সময় আসবে তখন আমি অবশ্যই বলবো। কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। এই ব্যাপারটা যদি আমি কাউকে বলি তাহলে কেউ বিশ্বাস করবে না, তাই আমাকে এটার আগে প্রমাণ জোগাড় করতে হবে। আমি আগে প্রমাণ জোগাড় করে ফেলি, এরপর তোকেই আমি এই বিষয়টা জানাবো। কি এমন বিষয় তুই জানতে পারলি? তোর কথা আর কেউ বিশ্বাস না করলেও আমি করব, কিন্তু তুই আমাকে বল কি হয়েছে। কিন্তু তুই আমাকে বল
কি জানতে পেরেছিস? আর তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? তোর মন খারাপ দেখতে আমার একদম ভালো লাগে না। এটা কি তুই বুঝতে পারিস না? না দোস্ত, এখনো বলার সময় আসেনি। আমি বললাম না, যখন সময় আসবে তখন আমি অবশ্যই বলবো। তোকে এই ব্যাপারটার কোনো কিছুই জিজ্ঞাসা করতে হবে না, আমি নিজ থেকেই তোকে সব কিছু বলবো। তাই তুই আমাকে এখন একটু সময় দে, আমাকে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে দে, এরপর আমি তোকে সব জানাবো। এরপর আমি আর কোনো কথা বলিনি। আরিয়ান তখন নিজের বাসায় গিয়েছিল, সেই জন্য আমরা দুজনে ছিলাম, না হলে সে আমাদের আলোচনার মধ্যে থাকতো। কিন্তু পরের দিন রাতেই হঠাৎ করে রিয়ার আত্মহত্যার খবর পাই। কলেজের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। এটা শোনার পর আমি অবাক হয়ে যাই। সে আমাকে বলেছিল সে আত্মহত্যা করবে না, তাহলে কেন আত্মহত্যা করলো? এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। কিন্তু আমার কেন জানি মনে হয়েছিল সে রিয়াদের বিষয়টা জানতে পেরেছে, সেই বিষয়টার কারণেই তাকে মেরে ফেলা হয়েছে। সে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছিল যেটা তাদের ক্ষতির কারণ হতো, সেই জন্য তারা রিয়াকে পথ থেকে সরিয়ে দিয়েছে। এজন্য আমি এই ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। তারা আগে থেকে জানতো যে আমি রিয়ার সবচেয়ে ভালো বান্ধবী এবং আমি এই ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করব। সেই জন্য পরের দিন যখন আমি হোস্টেলে শুয়েছিলাম, তখন হঠাৎ করে কয়েকটা ছেলে আমার ঘরে ঢুকে। আমি বুঝতেই পারিনি তারা কেন এই রাতের বেলায় আমার রুমের মধ্যে ঢুকলো, কিন্তু তারা এসে আমাকে তুলে নিয়ে চলে গেল। আমি তখন চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনছিল না। এরপর যখন আমাকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়, তখন আমি বুঝতে পারি তারা কেন আমাকে তুলে নিয়ে এসেছে। এরপর থেকে আমাকে এই কাজ করতে বলে, কিন্তু আমি কিছুতেই এই কাজ করতে রাজি হচ্ছিলাম না। তখন তারা আমাকে এই নির্মম অত্যাচার করতে শুরু করে। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজ করেছিলাম স্যার। পুরো বিষয়টা রেকর্ড করলাম, কারণ এই বিষয়টা প্রমাণের কাজে লাগবে। এখন আমাদের নেক্সট টার্গেট হাত দিতে হবে। যা জানার তা জানা হয়ে গেছে, তাহলে এখন তাদের দুই ভাইকে খুঁজে বের করতে হবে। সেজন্য আমরা সবাই মিলে উঠে গেলাম আবার গাড়িতে। এখন ফিরে যেতে হবে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে। কিন্তু আসার সময় দুইটা গাড়ি নিয়ে এসেছিলাম, তাই যাবার সময় আমি নিশা আর ড্রাইভার একটা গাড়িতে বসলাম, আর অন্য গাড়িতে নীরব, ইমরান এবং আরও দুইটা অফিসার বসলো। নিশা গ্রামের দৃশ্যগুলো উপভোগ করছিল। নভেম্বরের শুরুর সময় হালকা হালকা ঠান্ডা পড়েছে, চারদিকে উত্তরের হাওয়া বইছিল। তখন সন্ধ্যা হবে হবে এমন অবস্থা, তার চুলগুলো বাতাসের সাথে উড়ছিল। আমি তখন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করলো, রাকিব, আমরা কি এইসব বন্ধ করে এই গ্রামে থাকতে পারি না? আমার তো গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার বাবা মা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। আম্মু তো আমাকে চাকরি করতে দিত না, শুধুমাত্র আপনি আছেন বলে কাজটা করতে দিয়েছে, না হলে তো কোনোদিন এই কাজ করতে দিত না। আমি তখন তাকে দেখছিলাম এক দৃষ্টিতে তাকিয়ে। এরপর তাকে বললাম, কেন? আমার সাথে তোমার বাবা মায়ের কী সম্পর্ক যে আমার কারণে তোমাকে এই চাকরিটা করতে দিচ্ছে? অন্য কেউ হলে কি তুমি চাকরিটা করতে না? তুমি না বলেছিলে এটা তোমার স্বপ্নের চাকরি? এটা তো আমার স্বপ্নের কথা, কিন্তু একজন বিশ্বস্ত মানুষ যদি পাশে না থাকে তাহলে তো কোনো কাজই ঠিকমতো করা যায় না। আপনি আমার বাবা মায়ের কাছে সবচেয়ে বিশ্বস্ত একজন মানুষ, এবং আমার কাছে আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ আমার ডেইরি মিল্ক। হয়েছে, আর বেশি কথা বলতে হবে না। সময় আসলে বিশ্বস্ত থেকে অন্য কিছু হয়ে যাব, তখন তো আর স্যার বলে ডাকতে পারবা না, তখন বাবুর আপু বলে ডাকতে হবে। এই তো আপনি শুরু করে দিলেন। আপনাকে বলছি না আমাদের ডিউটি টাইমে এই ব্যাপারে কোনো কথা বলবেন না। এখন আপনি আমার বস এবং আমি আপনার আন্ডারে কাজ করি, একজন অফিসার মাত্র। আপনি এরকম কথা কেন বলছেন? আমি তখন হেসে দিলাম, কারণ তার ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি শুধু তার আব্বুর ফিরে আসার অপেক্ষা করতেছি। নিশার বাবা এবং আমার বাবা দুজনেই নামকরা ব্যবসায়ী। তার বাবা ব্যবসার কাজে দেশের বাইরে গেছে, 5 মাস পর ফিরে আসবেন। এরপর আমাদের বিয়ে। কিন্তু তার কথা হচ্ছে ডিউটির টাইমে তাকে এই পরিচয় বলা যাবে না, তাকে শুধুমাত্র আমাদের কাজের পরিচয় রাখা যাবে, এর বাইরে কিছুই না। কিন্তু ডিউটির পরে আমরা আমাদের মতো থাকবো। এই জন্য আমি তাকে মাঝে মধ্যে রাগিয়ে দিই। অসম্ভব জেদি একটা মেয়ে। তার বাবা মা কিছুতেই চাকরি করতে দিচ্ছিল না, কিন্তু তার চরিত্র আর আমার চরিত্র কিছুটা সেম ছিল, কারণ আমিও ছোটোবেলা থেকে রহস্য রোমাঞ্চ অনেক বেশি পছন্দ করতাম, সাথে মানুষের উপকার করার চেষ্টা করতাম। সেই জায়গা থেকে এই চাকরি নেওয়া।
আমি তখন আরও কিছু জায়গায় আসার পর রাস্তার পাশে দেখতে পেলাম একটা মেলা হচ্ছে। সেখানে নিয়ে গেলাম তাকে। নিশা আমার হাত ধরে হাঁটতেছে। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দর লাগছে তাকে। মেলা থেকে তাকে বিভিন্ন জিনিস কিনে দিলাম। সে বাচ্চাদের মতো মেলায় ঘুরে বেড়াচ্ছিল। আমার কাছে ব্যাপারটা অনেকটা বাচ্চাময়ী মনে হলো। আমি তখন তাকে বললাম, এই নিশা, বাচ্চাদের মতো করছো কেন? তোমাকে তো মনে হচ্ছে একদম বাচ্চা। একদম চুপ। আমার যেটা ইচ্ছে সেটা করব। এই ব্যাপারে তুমি কেন কথা বলবে? চুপচাপ আমি যেটা করছি সেটা দেখতে থাকো। আমি তখন তার কথা শুনে চুপ হয়ে গেলাম। একটু পর সে নাগরদোলায় উঠতে চাইল। আমিও বাধা দিলাম না। তখন আমরা দুজনে সেইখানে উঠলাম। সে আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এরপর আমাদের দিকে তাকিয়ে বলল, রাকিব, আমি আর ফিরে যেতে চাই না। আমি এখানে থাকতে চাই। আমার এসব ভালো লাগছে না। আমি তোমাকে নিয়ে শান্তিশিষ্ট এলাকায় একটু ভালো করে থাকতে চাই। আমি শহরে আর ফিরে যেতে চাই না। তুমি আমার সাথে এখানেই থাকো। আমরা এখানে মাটির একটা ঘর বানিয়ে থাকবো। আমি তখন তার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমরা এখানে মাটির ঘর বানিয়ে থাকবো। আর সকালবেলা আমি গরু নিয়ে বের হব হাল চাষ করার জন্য। গরু আমাকে লাথি দিলে তখন কি হবে? এই কথা বলার পর সে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। তার হাসিটা থামার মতো নয়। আমি তখন তাকে বললাম, এভাবে হেসো না, এখান থেকে পড়ে গেলে কিন্তু লাড্ডু হয়ে যাবে। আমি পড়বো না, কারণ আমার বস আমার সাথে আছে। এভাবে অনেক মজা করলাম। আমরা দুজন সন্ধ্যার পর ফিরে আসলাম। আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আম্মু আমার কাছে এসে বললেন, বাবা, আজকে ওই মহিলা এসেছিলেন, অনেক কান্নাকাটি করছিলেন। তার ছেলের ব্যাপারে কোনো সমাধান হয়েছে কি না সেটা জানতে চেয়েছিলেন, কিন্তু আমি কি বলবো, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আম্মু, উনি আসলে বলবেন ব্যাপারটা এতটা সহজ নয়, একটু কষ্ট করতে হবে। আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ব্যাপারটা অনেকটা জটিল। আমি আজকে এই ব্যাপারটা তদন্ত করতে গিয়েছিলাম গ্রামে। আম্মু এই কথা শোনার পর ভয় পেয়ে গেলেন। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসেন। আমি তাদের একমাত্র সন্তান। আম্মু তখন আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি বলি কি, এই কাজটা ছেড়ে দে। তোর বাবার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তোকে কোনো কাজ করতে হবে না, সারা জীবন বসে খাবি। এরপরেও এই কাজ তুই বন্ধ করে দে। আমি তোকে এই রকম বিপদে জেনে শুনে ফেলতে পারি না। আমি মা হয়ে প্রতিদিন তোকে কিভাবে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলে দিব, আমার কাছে নিজেকে অপরাধী মনে হয়। তুই এই কাজ বন্ধ করে দে। আমি তখন আম্মুকে জড়িয়ে ধরলাম। এরপর বললাম, আম্মু, শিয়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাঁচা অনেক ভালো। আমি চাই না বসে থাকতে। মানুষ অন্যায়ের শিকার হয়ে দিনের পর দিন মারা যাবে, এটা আমি কোনো মতেই সহ্য করতে পারবো না। মানুষ আজ কতটা নির্মম পরিস্থিতির শিকার হয়েছে সেটা তুমি হয়তো বাইরে না গেলে কোনো দিন দেখতে পারবে না। তোমার ছেলে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে, এতে তোমার গর্ব হওয়ার কথা। কিন্তু তুমি আমাকে এ নিয়ে ভয় পাচ্ছ। যদি আমি এসব করতে গিয়ে মারা যাই, তুমি মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে পারবে, আমার ছেলে মানুষকে সহযোগিতা করতে গিয়ে শহীদ হয়েছে। তুমি শহীদের মা হবে। দেশ ও জাতি তোমাকে চিরদিন স্মরণ করবে। কিন্তু বাবা, তুই আমাদের একমাত্র সন্তান। তোকে জন্ম দিতে গিয়ে আমি আমার মাতৃত্বের শক্তি হারিয়েছি। এখন তোকে নিয়ে আমরা চিরদিন বেঁচে থাকতে চাই। কিন্তু তুই যদি এইভাবে ভয়ঙ্কর কাজ করতে থাকিস, তাহলে হঠাৎ কোনোদিন তোকে কোনো অপরাধী মেরে ফেলবে, তখন আমরা কি নিয়ে বাঁচবো? আমরা তো বেঁচে থেকেও মরে যাব। আম্মু, তোমার দোয়া যতদিন আমার সাথে আছে ততদিন তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হবে না। এই অপরাধীরা অনেক চেষ্টা করেছে আমাকে মেরে ফেলার, কিন্তু কিছুতেই পারেনি। শুধুমাত্র তোমার দোয়া আমার সাথে ছিল। এভাবে তুমি আমার জন্য সারা জীবন দোয়া করবে, তোমার ছেলের কিছুই হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আম্মুকে অনেক চেষ্টা করে বোঝালাম। এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কালকে সকালে আবার কলেজে যেতে হবে। কলেজে শিক্ষকতার পেশা চালিয়ে যাচ্ছি, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। না হলে প্রতিদিন কলেজে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না, কারণ প্রতিদিন যদি কলেজে যেতাম তাহলে হয়তো তারা আমাকে সন্দেহ করতো। নিশার যেহেতু বয়স কম, সেই জন্য তাকে আমি কলেজে ভর্তি করিয়ে দিয়েছি। সেই স্টুডেন্টের মতো যাওয়া আসা করে, ক্লাস করে, আর কলেজের সকল ইনফরমেশন জোগাড় করে। পরের দিন সুযোগ খুঁজতে শুরু করলাম। রিয়াদের পিছু নিতে বললাম ইমরান আর নীরবকে। এদিকে কলেজে আমি আর নিশা পিছু নিলাম রাফি আর রিয়াদের। তারা কিছুতেই আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এই অন্যায়ের শাস্তি তাদেরকে পেতেই হবে। যে করেই হোক ওদেরকে আমি শেষ করবই। কত বড় সাহস মেয়েদের উপর নির্যাতন করে! যে মেয়েদের পেট থেকে তার জন্য, সেই মেয়েদের উপর নির্যাতন করে। এতটা জঘন্য মানুষ, এদেরকে আমি ছাড়বো না।
এসব ভাবতে ভাবতে তাদের পিছনে যাচ্ছিলাম। তাদের সব কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছিলাম। শেষে আমরা পৌঁছে গেলাম রাফির আড্ডায়, যেখানে যাওয়ার পর আমরা চারিদিকে থেকে ঘিরে ফেললাম তাদের আড্ডা। এখন যে করেই হোক তাদেরকে এখান থেকে ধরতে হবে, কিন্তু কীভাবে ধরবো? এর জন্য আমাদেরকে সরাসরি আঘাত করতে হবে, কিন্তু এক্ষেত্রে অনেক বিপদ হতে পারে। আমাদেরকে তো থেমে থাকলে চলবে না, যে করে হোক আজকে এটার সমাধান করতেই হবে। সেই জন্য আমি সবার প্রথমে আসলাম, কারণ সব জায়গায় উচিত একজন নেতার নিজের সামনে থাকা এবং তার আন্ডারে যতজন মানুষ আছে তাদের জীবন রক্ষা করা। আমি মরে গেলে পরে তাদের যাই হয়ে যাক না কেন, কিন্তু আমি বেঁচে থেকে তাদেরকে মৃত্যুর মুখে আমি ঠেলে দিতে পারি না। সেজন্য আমি সবার প্রথমে গেলাম এবং ভিতরে প্রবেশ করে প্রথমে রাফির দিকে বন্দুক ধরলাম। রাফি আমাকে দেখে অবাক হয়ে গেল, এরপর বলল, স্যার, আপনি এসব কি করছেন? হঠাৎ করে এভাবে আমাদের দিকে বন্দুক ধরার কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনি এভাবে আসছেন কেন? আর সাথে নিশাও আছে দেখছি। এই নিশা, কি হয়েছে? স্যার এরকম করছে কেন? আমি তখন তার দিকে এগিয়ে গেলাম, এরপর তার মাথার উপরে বন্দুক ধরে বললাম, তুই আমাকে মনে করেছিলি তোর ভার্সিটির একজন টিচার, কিন্তু আমি সেখানে বোকার মতো চলাফেরা করেছিলাম শুধুমাত্র আমার উদ্দেশ্য সফল করার জন্য। আসলে আমি একজন সিবিআই অফিসার। তোদেরকে ধরার জন্য এতদিন ছদ্মবেশ ধরেছিলাম, তাই এখন তোদেরকে ধরে ফেলেছি। বল, কেন তোরা রিয়াকে মেরে আরিয়ানকে ফাঁসিয়েছিস? এই কথা শোনার পর রাফির লোকজন আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে আমরা সবাই তাদেরকে ঘিরে ফেলেছিলাম। সেই জন্য আমি তার দিকে তাকিয়ে বললাম, একটু যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে তোদেরকে সবাইকে এখানে মেরে লাশ বানিয়ে দেব। তাই যেটা বলছি সেটা সত্যি সত্যি স্বীকার করবি। স্যার, বিশ্বাস করেন, আমরা এসবের কিছুই জানি না। আমরা তো শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু এরকম হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারিনি। ও আত্মহত্যা করেছে। অসম্ভব, সে আত্মহত্যা করেনি। তাই একটুও মিথ্যা বলার চেষ্টা করবি না। যেটা বলছিস সেটার উত্তর দে। এমন শিক্ষা দেব যে আর কোনোদিন এরকম কাজ করার সাহস পাবি না। নিশা, তুমি বিশ্বাস করো, আমরা এসবের কিছুই জানি না। আমরা তো শুধু ওদের কাছ থেকে এই ব্যাপারটা লুকানোর চেষ্টা করছিলাম, কিন্তু এরকম কিছু হয়ে যাবে এটা আমার কল্পনাও করিনি। যেটা আমরা করিনি সেটা আমরা কিভাবে স্বীকার করব? আমি তখন তাদের দুই ভাইকে বেঁধে মারতে শুরু করলাম। মারতে মারতে দুজনের সামনে দাঁড়ালাম, এরপর বললাম, তোরা কিছুই জানিস না? তাহলে দুইটা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছিলি, এরপর তাদেরকে আবার ব্ল্যাকমেল করছিস। এটা কি কোনো অপরাধ নয়? হ্যাঁ স্যার, এটা অপরাধ। আমরা এটা স্বীকার করছি। আমরা দুই ভাই মিলে এটা করেছিলাম, কিন্তু বিশ্বাস করেন, আমরা রিয়াকে মারিনি। ও আত্মহত্যা করেছে। কিন্তু আরিয়ানকে আমরা নিজের জীবনের বাঁচানোর জন্য ফাঁসি দিয়েছিলাম। ও আত্মহত্যা করছে এটা নিশ্চিত। তাহলে তুই ওদের ব্ল্যাকমেল করছিলি কেন? যদি তোরা দুই ভাই ওদের কাছ থেকে শারীরিক সুখ নিয়ে খুশি থাকিস, তাহলে তো ওদের এরকম অবস্থা হলো কেন? তারা দুজন কিছু একটা আমাদের থেকে লুকানোর চেষ্টা করছিল, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম। সেই জন্য আমি আরও একটা লাঠি নিয়ে আসলাম এবং আমি আর নীরব দুজনে মিলে তাদেরকে মারতে শুরু করলাম। তারা চিৎকার করছিল। শেষে রিয়াদ সহ্য করতে না পেরে বলল, স্যার, ওরা আমাদের কাছে সত্যটা জানার জন্য এসেছিল। তারা আমাদের কাজকর্ম সম্পর্কে সব কিছু জেনে গিয়েছিল। সেই জন্য আমরা বাধ্য হয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করেছি, যাতে এই ব্যাপারটা তারা কাউকে না জানার। কিন্তু ওরা আমাদের কথা শোনেনি। ওরা পুলিশের কাছে গিয়েছিল, সেই জন্য আমরা ওদেরকে ব্ল্যাকমেইল করেছি। না, এখনও তোরা মিথ্যা বলছিস। সব কিছু স্বীকার করবি নাকি আরও মার খাবি? যদি স্বীকার করে নিস তাহলে অনেক তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবি, কিন্তু যদি স্বীকার না করিস তাহলে মেরে ফেলবো বলে আমি রিয়াদের দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। এটা দেখার পর রিয়াদ রাফির দিকে তাকালো। রাফি রিয়াদকে ইশারায় না বলতে বলল। এবার আমি নিশ্চিত হলাম হয়তো তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সেই জন্য আমি রাফির দিকে তাকিয়ে বললাম, তোমাদের মতো অপরাধীদেরকে ধরে ধরে আমরা এই জায়গায় এসেছি, তাই কি লুকানোর চেষ্টা করেছিস সেটা ক্লিয়ার করে বলবি, নাকি আমাদের আসল জায়গায় যেতে হবে? যদি তাদেরকে একবার রিমান্ডে উঠাই তাহলে কিন্তু এমনটা শিক্ষা দেব কল্পনাও করতে পারবি না। তাই আমি যেটা বলছি সেটা স্বীকার কর। আমরা কিছু জানি না। আমাদেরকে মেরে ফেলেন, তবুও আমরা কোনো কিছু স্বীকার করতে পারবো না। আমরা শুধু আরিয়ানকে বাধ্য করেছিলাম রিয়াকে ব্ল্যাকমেল করার জন্য, না হলে আমরা এই খুনের দায়ে ফেঁসে যেতাম। হয়তো পুলিশ আমাদের কাছে পর্যন্ত পৌঁছে যেত। সেই জন্য আমরা আরিয়ানকে ফাঁসি দিয়ে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করেছি।
এর বাইরে আমরা কিছুই জানি না। আমি তখন ইমরানের দিকে তাকিয়ে বললাম, ইমরান, এখন এদেরকে এভাবে কথা শোনানো যাবে না। তুমি এদেরকে নিয়ে চলো আমাদের অফিসে, এরপর এদেরকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। তখন দেখবে এমনিতে সব কিছু স্বীকার করছে, আর আমাদের আর কিছু করতে হবে না। ওকে স্যার, আপনি চলুন, আমি এদেরকে নিয়ে আসতেছি। এবার কিভাবে স্বীকার না করে সেটা আমিও দেখব। এমন শিক্ষা দেব যেটা তাদের বাপের নাম ভুলিয়ে দেবে। এরপর তাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের অফিসে। ওদিকে তাদের বস সেই ব্যাপারটা জানতে পেরে গেল যে রাফি এবং রিয়াদকে আটক করা হয়েছে। এটা ওই লোকটা শোনার পর সে অনেক বেশি রেগে গেল। তার পাশাপাশি একটা লোকের দিকে তাকিয়ে বলল, আমি জানি রাফি এবং রিয়াদ এখন সব কিছু স্বীকার করে ফেলবে। এখন আর আমাদেরকে থেমে থাকলে চলবে না। ওই ছেলে আর মেয়েকে শেষ করে দিতে হবে। ওরা কি ভেবেছিল আমি তাদের চিনতে পারবো না? আমি প্রথম দিন থেকেই তাদেরকে চিনতে পেরেছিলাম, শুধুমাত্র অপেক্ষা করছিলাম সময়ের। এখন সময় এসে গেছে। এখন আর তাদেরকে এভাবেই বাইরে চলতে দেওয়া যাবে না। এদেরকে শেষ করে দিতেই হবে। কিন্তু কিভাবে সম্ভব স্যার? তারা তো এতটা বোকা নয় যে তাদেরকে গিয়ে মেরে ফেলবো। তারা প্রশিক্ষণ প্রাপ্ত সবাই। তাদেরকে এভাবে শেষ করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। তাদেরকে চালাক মনে করছো আর আমাকে কি তোমার বোকা মনে হয়? আমি সব কিছু প্ল্যান করে রেখেছি। ওই দুটা এখন সব কিছু স্বীকার করে নেবে, সেটা আমি জানি। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন একটা প্ল্যান সাজাতে হবে যাতে তারা আমাদের ফাঁদে পা দেয়। তাদেরকে শেষ করে দেব, এইটুকু অপেক্ষা করো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে ক্লিয়ার করে বলুন, না হলে তো আমি কিছুই বুঝতে পারবো না। তুমি তাড়াতাড়ি যাও। আমাদের আস্তানায় চারপাশে যে গর্তগুলো আছে সেখানে লোকজন রেডি করে রাখো, যাতে তারা আক্রমণ করার সাথে সাথে আমরা পাল্টা আক্রমণ করতে পারি। তারা যেন কোনো কিছুই বুঝতে না পারে। তারা আর কতজন আসবে? বেশি হলে 20 থেকে 25 জন অফিসার। কিন্তু আমরা এমনভাবে লোক রেডি করে রাখবো যাতে তারা আমাদের কিছু করতে না পারে। তাই সব কিছু আগে থেকে তৈরি করে রাখো যাতে আমরা ঠিক সময় সঠিক জিনিসটা কাজে লাগাতে পারি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি, সব ঠিক করে নিচ্ছি। আপনাকে এই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। আপনাকে কেউ চিনতে পারবে না। আমরা সব কাজ করে ফেলবো। তখন লোকটা চলে গিয়ে তার কাজ শুরু করতে লাগলো। এদিকে আমরা আমাদের কাজ শুরু করে যাচ্ছিলাম। তাদেরকে মারতে শুরু করেছি আনার পর থেকেই, কিন্তু তারা কোনো কিছু স্বীকার করছে না। এরপর আমি নীরবের দিকে তাকিয়ে বললাম, নীরব, তাড়াতাড়ি যাও, গরম পানির ব্যবস্থা করো। এদেরকে আমি গরম পানির সিদ্ধ করে দেব। এরপর দেখব তারা কিভাবে স্বীকার না করে থাকতে পারে। আজ মরবে, না হয় স্বীকার করবে। এই লাস্ট সুযোগ, সত্যি কথা না বলে তাহলে পানিতে ফেলে ওদের পুড়িয়ে ফেলবো। নীরব তখন আমার কথা মতো চলে গেল, গিয়ে গরম পানি রেডি করলো। এটা দেখার পর তারা অনেক বেশি ভয় পেয়ে গেল। দুই ভাই চিৎকার করে কান্না শুরু করতে লাগলো। আমি তখন তাদেরকে একদম পানির কাছাকাছি নিয়ে গেলে এরপর তাদের দিকে তাকিয়ে বললাম, এখনো সময় আছে, সব কিছু স্বীকার করে নে, না হলে ফুটন্ত পানির মধ্যে পড়তে হবে, যেটা তোরা কল্পনা করতে পারবি না। তারা তোদের বসের নাম বলে ফেল, কিছুটা হলেও রেহাই পাবি। কিন্তু যদি নাম না বলিস তাহলে এমন শিক্ষা দেব যেটা তোরা কল্পনা করতে পারবি না। তাই সময় থাকতে সব কিছু স্বীকার করে নে। আমার কথা শুনে রিয়াদ বেশ ভয় পেয়ে গেল। সে তার ভাইয়ের দিকে তাকিয়ে কান্না করে বলল, ভাই, আমি এসব সহ্য করতে পারছি না। আমি সব কিছু স্বীকার করে ফেলছি। কি বলছিস ভাই? তোর তো কি মাথা নষ্ট হয়ে গেছে? সব স্বীকার করে ফেললি মানে? যে লোকটা তার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলতে পারে সে আমাদেরকে মারতে কত মিনিট নিবে বুঝতে পারছিস? আমাদেরকে মেরে ফেলবে, তাই তুই কোনো কিছু বলবি না। পাগল আমি না, তুমি হয়েছো ভাইয়া। যে লোকটা আমাদেরকে এত বড় একটা বিপদের মধ্যে ফেললো, আমাদেরকে এরকম ফাঁসিয়ে দিয়েছে, তাকে আমরা কোনো কিছুই না করে মরে যাব? যদি আমরা সব কিছু স্বীকার না করি তাহলে মরতে হবে, আর তারা বাইরে ঘুরে বেড়াবে। এটা কোনোদিনই হতে পারে না। আমরা দুই ভাই এখানে কষ্ট করে মরব। আমরা কতবার তাকে বলেছিলাম এই কাজ করতে পারবো না, কিন্তু আমাদেরকে বাধ্য করেছে এই কাজ করার জন্য। এখন সে বাইরে শান্তিতে চলবে,
আর আমরা মরে যাব, এটা হতেই পারে না। রিয়াদের কথায় রাফি কিছুটা চিন্তায় পড়ে গেল। চুপচাপ কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলো, এরপর আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার, আমরা চাই সব কিছু স্বীকার করে ফেলতে। আমি আর বাঁচতে চাই না। আমরা বাধ্য হয়ে কাজটা করেছি, কারণ শুরুতে যখন আমরা দুজন অন্যায় করতে শুরু করেছিলাম তখন অনেকটা পাওয়ার দেখাতে গিয়ে করেছি, কিন্তু পরে যখন ভুল বুঝতে পারছি তখন চেষ্টা করেছি ফিরে আসার, কিন্তু ফিরে আসতে পারিনি। তাই এই জায়গায় থাকতে হয়েছে, আমাদেরকে বাধ্য করা হয়েছে বারবার এই কাজের জন্য। আমি তো সেটাই জানতে চাইছি, কে তোদেরকে বাধ্য করেছে এই কাজ করার জন্য? আমি জানি প্রত্যেক অন্যায়কারী এক সময় নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তারা বোঝার পরেও কে তোদেরকে ফিরে আসতে দেয়নি, তাদের নাম বল। বিশ্বাস করবেন কি না জানি না স্যার, তবে আমাদের ভার্সিটিতে যে প্রিন্সিপাল স্যার আছেন উনি এইসব কাজ করছেন। অনেক ভয়ঙ্কর একজন মানুষ, টাকা ছাড়া কোনো কিছু বোঝে না। টাকার জন্য তিনি সব কিছু করতে পারেন, এমনকি তিনি তার মেয়েকে ধর্ষণ করে বিদেশে বিক্রি করে দিয়েছেন। একবার চিন্তা করেন, যে বাবা নিজের মেয়েকে বিক্রি করতে পারে সে কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথম দিকে আমি এবং আমার ভাই এমনই মাস্তানি করতাম। আমি যখন প্রথম ভার্সিটিতে ঢুকলাম সবাই আমাকে অনেক বেশি ইগনোর করতো। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভাই যখন কলেজ শেষ করে ভার্সিটিতে উঠল তখন আমি আর আমার ভাই আর আমার কিছু বন্ধু বান্ধব মিলে ভার্সিটির মধ্যে মারামারি করতাম। সবসময় সেখান থেকে সবাই আমাদেরকে ভয় পেতে শুরু করে। একদিন প্রিন্সিপাল স্যার আমাদেরকে ডেকে নিয়ে গেলেন। অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম হয়তো আমাদেরকে বের করে দিবে এজন্য, কিন্তু তিনি আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে এমন একটা কথা বলেন যেটা শোনার অবস্থায় আমরা ছিলাম না। তিনি আমাদেরকে অফার করেন তার হয়ে কাজ করার জন্য, ভার্সিটির মধ্যে ছেলে মেয়েদের মাদক সাপ্লাই দেওয়ার জন্য এবং সুন্দরী মেয়েদেরকে কিডন্যাপ করে তার স্থানে নিয়ে বন্দি করে রাখার জন্য। এই অফার পাওয়ার পর তখন আমাদের মাথার কাজ করেনি, টাকার লোভে পরে সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। এরপর থেকে আমরা বারবার এরকম কাজে জড়িয়ে পড়ি। তিনি পুরো ভার্সিটির মধ্যে লুকিয়ে একটা আতঙ্ক তৈরি করে রেখেছিলেন। সামনে শুধু আমরা ছিলাম, সবাই আমাদেরকে অপরাধী ভাবত, কিন্তু তিনি পিছন থেকে সব কাজ করতেন। ওনার সাথে বিদেশি লোকদের কন্ট্রাক্ট কাছে, ওদের কাছে তিনি মেয়েদেরকে বিক্রি করেন, তারা সেখানেই নিয়ে মেয়েদের উপর নির্যাতন করে। আমরাও সেটার সাথে প্রথমে জড়িত ছিলাম। এরপর যখন আমরা এই কাজ বন্ধ করতে চেয়েছি আমরা তার কাছে গিয়েছি, কিন্তু তিনি রাজি হননি। আমি তখন তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। তারা সত্যি অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তারা তো ফিরে আসতে চাইছিল, কিন্তু ফিরে আসতে দেওয়া হয়নি। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, কিন্তু তোমরা তাকে কি বলেছিলে? আর রিয়ার খুনের ব্যাপারে তোমরা কি জানো? রিয়া কি আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে? এখানেই তো আসল ঝামেলা স্যার। আমাদেরকে এই খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলেছেন স্যার। আমরা দুই ভাই গিয়েছিলাম স্যারের কাছে আমরা এই কাজ করব না বলে দেওয়ার জন্য, কিন্তু তিনি আমাদেরকে হুমকি দিয়েছেন। আমি আর রিয়াদ গিয়েছিলাম তার কাছে, যাওয়ার পর সব কথা খুলে বললাম। তিনি আমাকে বললেন, আমার সাথে চালাকি করার চেষ্টা করিস? এত টাকা দিচ্ছি দুই ভাইকে, এরপরে আবার এসে আমাকে বলছিস কাজ করবি না? একদম শেষ করে দিব। যেরকম আগে কাজ করতিস ঠিক এরকম কাজ করবি, একটুও বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। স্যার আপনি কেন বুঝতে চাইছেন না? আমরা দুই ভাই আর এই কাজ করতে পারবো না। আমাদেরও পরিবার আছে, আমাদেরও বোন আছে। আমরা অন্যের মা বোনকে নিয়ে বিক্রি করে দিব? আমরা আর এই কাজ করতে পারবো না। কি তোদের এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? এতদিন থেকে তোদেরকে টাকা দিয়ে রেখেছি এই কথা শোনার জন্য। তোদেরকে আজকেরই আমি শেষ করে দিব। আজকে আমি মেয়েটাকে মেরে ফেলবো, এরপর রিয়াকে মারার অপরাধে তোদেরকে ফাঁসিয়ে দেব। রিয়ার সাথে তোরা যা করেছিস দুই ভাইয়ের ভিডিও আমার কাছে আছে, তখন বুঝবি পুলিশ তোদেরকে নিয়ে গিয়ে কীরকম সাইজ করে। তখন কিন্তু আমি আর তোদেরকে বাঁচাবো না। এতদিন ধরে আমার কথা বলে বেঁচে এসেছিস, এখন আর বাঁচার কোনো উপায় নেই। স্যার এরকম করবেন না, এরকম কাজ আমরা আর করতে পারবো না।
আপনার কাছে টাকা আছে, আপনি অন্য লোকদের রাখতে পারবেন, কিন্তু আমাদের 2 ভাইয়ের জীবন আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার ভাইকে ছেড়ে দেন। আপনি অন্য কাউকে নিয়োগ দিয়ে দেন। আপনার তো টাকা আছে, লোক আসবে, সমস্যা নেই তো। কিন্তু এই আরাফাত খান কাউকে বিশ্বাস করে না। তোদেরকে কি করে বিশ্বাস করব? তোরা যে আমার কাছ থেকে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করবি না তার কি গ্যারান্টি আছে? তাই তোদেরকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি বাঁচতে চাস তাহলে আমার সাথে কাজ করে যা, আর যদি মরে যেতে চাস তাহলে এই কাজ থেকে চলে যা। আমরা তখন ভয় পেয়ে সেখান থেকে চলে এসেছিলাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল। সন্ধ্যার পর শুনতে পেলাম রিয়া মারা গেছে, তবে এটা নিশ্চিত ওই লোকটা রিয়াকে মেরেছে। এরপর আমরা আরও বেশি ভয় পেয়ে যাই। প্রতিদিন আমাদেরকে বিভিন্ন কাজ করার কথা বলেন, কিন্তু আমরা ভয়ে কোনো কাজ করতে পারি না। সেজন্য আমরা গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য, কিন্তু সে আমাদেরকে হুমকি দিতে শুরু করে। আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আজই তোদেরকে আমি শেষ করে দিব। এখনই আমি এই ভিডিওটা ভাইরাল করে দিব, তখন দেখব তোরা কিভাবে বাঁচতে পারিস। আজকের পর থেকে দেখবি তোরা আর কোনো দিন জেল থেকে বেরোতে পারবি না। তখন আমি আর রিয়াদ অনেক বেশি চিন্তায় পড়ে যাই। আমরা দুজনে অনেকক্ষণ চিন্তা করার পর সিদ্ধান্ত নেই আরিয়ানকে এটার জন্য ফাঁসিয়ে দিব। আরিয়ানকে আমরা চিনতাম, সে ইতিম একটা ছেলে, এমনিতে অনেক বেশি ভয় পেত। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আরিয়ানকে ফাঁসিয়ে দিব। আমরা এই কেস থেকে বেঁচে যাব এবং এটা করলাম। কিন্তু স্যার এখনও আমাদেরকে ছাড়ছে না, বিভিন্ন সময় বিভিন্ন কাজের কথা বলে। এই কথা শোনার পর আমার মাথা নষ্ট হয়ে গেল। কি বলছে? এত এত শিক্ষিত মানুষ কিভাবে এই কাজ করতে পারে? এত ভয়ঙ্কর একটা কাজ একজন মানুষ করার আগে একটা বার চিন্তা করে না? আমার তো মাথা খারাপ হয়ে গেল। আমি তখন নেশার দিকে তাকিয়ে বললাম, এই লোকটাকে যে করেই হোক ধরতে হবে। একে যতদিন বাইরে রাখবো ততদিন বিপদ আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। না হলে আমাদের কাজ শেষ করার আগে সে কয়েকটা জীবন নষ্ট করে দেবে। তার কাছে মানুষের জীবন নষ্ট করাটা কোনো ব্যাপারই না। স্যার, আমার কল্পনা করতেও ভয় করছে একজন মানুষ কিভাবে তার মেয়েকে মেরে ফেলতে পারে। মানুষ টাকার জন্য আর কত নিচে নামবে? টাকাই কি মানুষের জীবনে সবকিছু? নিশা, তুমি জানো না, তুমি আসার আগে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কেস আমার সামনে এসেছে। টাকার কারণে যেখানে এখন মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে, সেখানে রক্তের সম্পর্ক আর বাইরের সম্পর্ক কোনো ব্যাপারই না। তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই লোকটাকে ধরতে হবে। ইমরান, তোমরা দুইজন রেডি হয়ে নাও। আমাদের যত অফিসার আছে সবাই বলো রেডি হয়ে থাকতে। আজকে আমি তার উপর আক্রমণ করব। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে বলে দিচ্ছি। তবে আমার মনে হয় আমাদের সাথে করে কিছু পুলিশ সদস্য নিয়ে যাওয়া দরকার, কারণ আমরা গেলে হয়তো তারা আমাদের ওপর আক্রমণ করতে পারে। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে, কিন্তু যে করে হোক আজকে ওকে ধরতে হবে। আজকে ওকে আমাদের হাত থেকে পালাতে দেওয়া যাবে না। ও যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ মানুষের ক্ষতি করবে। তাই আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাকে আটক করা। এরপর ইমরান এবং নীরব বেরিয়ে গেল। আমি তখন রাফি আর রিয়াদের দিকে তাকালাম। তাদেরকে বললাম, তোমরা যতই বলো না কেন, তোমরা শুরু থেকে করো আর শেষ থেকে করো। অন্যায় তো করেছো, তাই অন্যায়ের শাস্তি তোমাদের পেতে হবে। হয়তো তোমরা রিয়ার খুনের সাথে জড়িত নও, কিন্তু তোমরা তো আরেকটা ছেলেকে ফাঁসিয়ে দিয়েছো, তাই তোমাদেরকে শাস্তি পেতে হবে। এখন তোমরা আমাকে ঠিকানা বলো, আরাফ খানকে কোথায় গিয়ে পাওয়া যাবে? স্যার, 13 নম্বর রোডে পুরনো যে কাগজের ফ্যাক্টরিতে আছে, ওইটার পেছনেই তার আস্তানা। ওখানে বিশাল জায়গা জুড়ে তার আস্তানা গড়ে তুলেছে। ওখানে গেলেই তাকে পাওয়া যাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না তার কাছে কত লোকজন আছে। সে খুবই ভয়ঙ্কর। আপনারা খুব সাবধানে কাজ করবেন। তোমরা যদি ভালো পথে ফিরে আসার চেষ্টা করো তাহলে আমি তোমাদেরকে সহযোগিতা করব। তোমাদেরকে শাস্তি পেতে হবে, কিন্তু আমি কথা দিয়েছি তোমাদের শাস্তি আমি কমিয়ে আনার চেষ্টা করব। তবে একটা কথা মাথায় রাখতে হবে, টাকা পয়সা সব কিছু না। টাকা ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে। তোমাদের ভালো পথে চলতে হবে। স্যার, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমরা এর আগে বুঝে গেছি টাকা সব কিছু নয়। টাকা ছাড়া মানুষ সুখে থাকতে পারে। টাকা সব
অশান্তির মূল। কিন্তু কি করব, আমরা বিপদে পড়ে গিয়েছি। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা চলে যাওয়ার পর আমাদের পরিবারকে একটু দেখে রাখবেন, যাতে তারা একটু হলেও আমাদেরকে কম ভুল বুঝে। আমরা বাধ্য হয়ে কাজটা করেছি। আমি তখন তাদের থেকে চলে আসলাম। এখন যেতে হবে আসল অপারেশনে, সেজন্য তৈরি হয়ে গেলাম। আমার অফিসের সবাই রেডির সাথে পুলিশ অনেক কর্মকর্তা এসেছে। সবাইকে নিয়ে আক্রমণ করব তাদের জায়গায়। তখন নিশা আমার কাছে আসলো। নিশাকে না করলাম, সে মেয়ে মানুষ, হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, সেজন্য তাকে বললাম, নিশা তুমি থাকো, আমরা সবাই চাই। তুমি অফিসে থাকো, অফিসটা দেখো, কেউ আসলে তুমি তাদের সাথে কথা বলবে। অসম্ভব স্যার, আমি থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আমি বসে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে আপনার সাথে। তাই আমাকে নিয়ে চলেন প্লিজ, না করবেন না। নিশা তুমি কেন বুঝতে পারছো না? এতে তোমার জীবনের ক্ষতি হতে পারে, তাই তুমি এখানেই থাকো। সমস্যা কি স্যার? আমরা তো প্রতি মুহূর্তেই মৃত্যু হাতে নিয়ে হাঁটি, তাই এ ব্যাপারে চিন্তা করবেন না। আমি আপনার সাথেই যাব। আপনি বাধা দিলে আমি মানব না। আজকে যে করেই হোক আমি ওই লোকটার শেষ দেখতে চাই। আমি তাকে বারবার না করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না, আমার সাথে চলে গেল। আমরা সবাই তখন চলে গেলাম আরাফ খানের আস্তানায়। সেখানে গিয়ে প্রথমত চারদিকে দেখে নিলাম। অনেক নিরিবিলি আর ভয়ঙ্কর একটা জায়গা, চারিদিকে অন্ধকার। এই জায়গায় এত বড় একটি আস্তানা করেছে, এখন কীভাবে তাকে আমরা ধরবো? এই জায়গায় কোনো কিছু আমরা চিনি না। আমি তখন ইমরানের দিকে তাকিয়ে বললাম, ইমরান তুমি এক কাজ করো, তুমি একদিকে চলে যাও কয়েকজন অফিসার নিয়ে, আর নীরব তুমি চলে যাও আরেকদিকে কয়েকজন অফিসার নিয়ে। আমি আর নিশা এদিকে যাচ্ছি, আর ইন্সপেক্টর সাহেব আপনি পিছনে যান। আমাদেরকে চারদিক থেকে অ্যাটাক করতে হবে। যদি একসাথে আক্রমণ করি তাহলে পিছন দিক দিয়ে আমাদের উপর আক্রমণ করতে পারে। ঠিক বলেছেন, আমি চলে যাচ্ছি একদিকে। সবাই চারদিকে ছড়িয়ে পড়লে তারা আমাদের কিছু করতে পারবে না। আমরা ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। যখনই দরজার কাছে গেলাম তখন আস্তে করে একটা শব্দ হলো। সে শব্দটা বুঝতে পারলাম না কিসের, কিন্তু হালকা ধোঁয়া উঠলো। তখন সাইডে থেকে একটা সাউন্ড আমার কানে আসতে শুরু করলো। একটা লোক বলছে, আরে ভয় পেও না, তোমাদেরকে হালকা একটু ভয় দেখালাম। তোমরা কি ভেবেছো তোমাদেরকে এই এত সহজে ধরে ফেলবে? আমি এতটাও বোকা নয়। যদি তোর সাহস থাকে তাহলে তুই সামনে বেরিয়ে আয়। তুই যদি এতই সাহসী হয়ে থাকিস তাহলে ভিতরে লুকিয়ে কি করছিস? সামনে বেরিয়ে আয়। চুপ, একদম চুপ। তুই কি ভেবেছিলি তুই আমাদের ভার্সিটিতে চাকরি করতে আসবি আর আমি তোকে চিনতে পারবো না? আমি তোকে আগে থেকে চিনতাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, এবং আজ সেই সময়। আজকে তোরা কেউ এখান থেকে প্রাণ নিয়ে বাঁচতে পারবি না। কে বাঁচে আর কে মরে সেটা তো পরে দেখা যাবে। আগে তুই সামনে আয়, তোকে আমি দেখতে চাই তোর কত বড় সাহস হয়েছে। হঠাৎ পেছন থেকে গোলাগুলির আওয়াজ পেলাম, কিন্তু নীরবের দিকে কেউ বন্দুক দিয়ে গুলি করতেছে। তারাও পেছনের দিক থেকে গুলি করতেছে। সেজন্য আমরা একটা নিরাপদ জায়গায় গিয়ে গুলি করতে শুরু করলাম। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, চারদিক থেকে গুলি হচ্ছিল, যেটা কল্পনা করার মতো নয়। এত মানুষ থাকবেই আমরা কল্পনাও করতে পারিনি। আমরা তখন খুব কৌশলে গুলি করতে করতে একদম ভিতরে পৌঁছে গেলাম। আমরা পিছনে নিশা আসছিল, সেও কয়েকজনকে আহত করে ফেলেছে। আমরা তখন ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখলাম আরাফাত খান দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম। সে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, হা 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 হা, তুই কি ভেবেছিস তুই আমাকে ধরে ফেলেছিস, তাই না? না, তুই এখনও আমাকে ধরতে পারিসনি। আমার আসল খেলা তুই এখন দেখতে পাবি। আমাকে তুই চিনতে পারিসনি। আমাকে কি তোর এতটাই ছোট দুর্বল খেলোয়াড় মনে হয়? তুই যেই হোস না কেন, অপরাধী হাত কোনোদিন আইনের থেকে বড় হতে পারে না। তোকে শাস্তি পেতেই হবে। তুই আমার হাত থেকে কোনোদিন বাঁচতে পারবি না। যত অন্যায় করেছিস সব অন্যায়ের ফলাফল তোকে ভোগ করতে হবে। তখন সে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম তার এরকম হাসি দেখে। কোনো মানুষ ধরা পড়ার পরে এরকম হাসি হাসে আমি কোনোদিন দেখতে পাইনি। হঠাৎ করে গুলি আসতে শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম। দেখতে পেলাম এখানে কয়েকটা সুড়ঙ্গ আছে, যার ভেতর থেকে মানুষ বেরিয়ে গুলি করছিল। এরকম হঠাৎ করে আক্রমণ, আমরা কিছুটা ভয় পেয়ে গেলাম। আমরাও ফিরে লড়াই করছিলাম। হঠাৎ করে আমার পেছন থেকে চিৎকার শুনতে পেলাম। আমি পিছনে ফিরে তাকাতেই আমি চিৎকার করে উঠলাম, কারণ সরাসরি নিশার মাথায় গুলি করা হয়েছে। নিশার মাথা থেকে রক্ত পড়ছে। নিশা মাটিতে শুয়ে পড়েছে। আমি তখন তাকে গিয়ে জড়িয়ে ধরলাম। সে আমার দিকে তাকিয়ে বলল,
আরে পাগল, কান্না করছো কেন? আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না। মৃত্যুর পর তো তোমার সাথে দেখা হবে, একসাথে দুজন থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আর একটা কথা, তুমি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আমি চলে যাচ্ছি, তবে সবসময় তোমার উপর নজর রাখবো, কিন্তু তুমি কি করছো সব কিছু দেখবো। কোনোদিন অন্যকে কষ্ট দিবে না, কেমন? অন্যায়কে প্রশ্রয় দিবে না। যাই হয়ে যাক না কেন, সবসময় ন্যায়ের পথে থাকবা। লাভ ইউ সো মাচ স্যার। বলে সে আমার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি তখন চিৎকার করে কান্না করতে শুরু করলাম। আরাফাত খান আমার কান্না দেখে হাসছিল। আমি তখন ফিরে তার মাথায় বরাবর গুলি করলাম। ততক্ষণে তার যত লোকজন ছিল সবাই ধরে রাখা হয়েছে। আমি তখন তার কাছে গেলাম, গিয়ে তার চোখে মুখে গুলি করতে শুরু করলাম। আমার হাত পা সব কিছু কাঁপাকাঁপি শুরু করছে, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তখন ওই ইমরান এবং নীরব আমার টেনে সরালো, নিশাকে নিয়ে আসা হলো, এনে তার দাফন কাজ শেষ করা হলো। পরের দিন সব জায়গা থেকে আমাদের অভ্যর্থনা জানানো হলো। সবাই আমাকে প্রশংসার জোয়ারেরা বাসাচ্ছে, কিন্তু আমার ভেতরে যে আগুন জ্বলছে। নিশার বাবা মা পাগল হয়ে গেছেন, তার মা আমার কাছে এসেছেন, আমি তাকে কিভাবে সান্ত্বনা দেব? আরিয়ানকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, আরিয়ানও এই ঘটনা শুনে কান্না করেছে। আমি অন্যায়কারীকে শাস্তি দিতে পেরেছি, কিন্তু অন্যায়কারীকে শাস্তি দিতে গিয়ে আমার সবচেয়ে প্রিয়জন, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে আমি হারিয়ে ফেলেছি। এখন আমার বেঁচে থাকা আর মরে যাওয়া এক সমান। তখন আরিয়ান আর তার মা আমার কাছে আসলো, এসে কান্না করে বলল, স্যার আমার জন্য হয়েছে সব কিছু। আমি যদি নিজেকে বাঁচানোর চেষ্টা না করতাম তাহলে আপনাদের এই কেসটা নিতে হতো না, আর এই কেসটা না নিলে ম্যাডামেরও কিছু হতো না। আমি কি বলে যে আপনাদেরকে সান্ত্বনা দিব ভাষা খুঁজে পাচ্ছি না। আমার কারণে সব কিছু হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন প্লিজ। হে বাবা, আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য তোমার কাছে বারবার এসেছি। তুমি আমার কথা শুনে হয়তো কেসটা নিয়েছিলে, যার কারণে এই ফলাফল তোমাকে ভোগ করতে হচ্ছে। আমি তোমাকে কি বলে সান্ত্বনা দিব? আমার তো ভাষা নেই। আমি তোমার মায়ের মতো, আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তখন তাদের দুজনের দিকে তাকিয়ে বললাম, আপনারা দুজনের এতে কোনো দোষ নেই। এজন্য দায়ী ওই মানুষগুলো যারা মানুষের রক্ত খেয়ে জীবনযাপন করে। আমার নিশা মারা যায়নি, সে বলে গিয়েছে সে সবসময় আমার সাথেই আছে। তার কথা আমার চিরদিন মনে থাকবে। তবে আরিয়ান, তোমাকে এটা থেকে শিক্ষা নিতে হবে। তুমি শুরুতেই আমাকে মিথ্যা কথা বলেছিলে, যদি মিথ্যা কথা না বলতে তাহলে আরও সহজে কাজটা হয়ে যেত। অন্যায়কারী যতই চালাক হোক না কেন, আইনের হাত তার থেকে উপরে, তাই তোমাকে ন্যায়ের পথে থাকতে হবে। স্যার আমার জন্য দোয়া করবেন। স্যার আমি আপনার মতোই হতে চাই, কথা দিচ্ছি আপনার যোগ্য সহযোগী হয়ে উঠব। আমি আপনার সাথে কাজ করতে চাই, অন্যায়ের প্রতিবাদ করতে চাই। হে বাবা, আমি আমার ছেলেকে বলে দিয়েছি আমি তাকে আর ফিরে পেতে চাই না। সে মানুষের জন্য শহীদ হয়ে যাক। আমার গর্ব করে বলতে পারবো আমাদের ছেলে শহীদ হয়েছে। তুমি আমার ছেলেকে নিয়ে যাও এমন একটা পর্যায়ে। আমি আমার ছেলেকে দেখতে চাই যেখানে মানুষ তাকে নিয়ে আমার পরিচয় প্রকাশ করবে। আমি তখন আমার বাবা মায়ের কাছে ফিরে আসলাম। তারাও আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে, কিন্তু আমি যতই সামনে থেকে শক্ত অবস্থান প্রকাশ করি না কেন, ভেতর থেকে আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। নিশার কথা বারবার মনে হচ্ছে। মেয়েটা এতটা আপন ছিল, আমার যেটা কল্পনাও করার মতো নয়। আমি নিশার মায়ের কাছে গেলাম, গিয়ে নিশার মায়ের পায়ে ধরে কান্না করতে করতে বললাম, আম্মু, আপনি আমাকে বলেছিলেন নিশাকে নিষেধ করতে কাজটা না করার জন্য, কিন্তু আমি আপনার কথা শুনিনি, সেই কারণে নিশার এই অবস্থা। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাদের কথা রাখতে পারিনি। আমার মতো ছেলের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তিই মেনে নেব। তিনি কোনো কথা বলছেন না। আমি তার দিকে তাকালাম, এরপর আমার বন্দুক তার হাতে তুলে দিলাম। তার দিকে তাকিয়ে বললাম, আম্মু, আপনারা আমাকে মেরে ফেলেন, এই বন্দুক আপনাদের হাতে তুলে দিলাম। কথা দিচ্ছি আমার এই শাস্তির কারণে আপনাদের কোনো ঝামেলা পড়তে হবে না। আপনারা আমাকে মেরে ফেলেন। নিশার মা তখন তুলে আমাকে জড়িয়ে ধরলেন। আমি বুঝতে পারলাম না তিনি কিভাবে এটা শক্ত হলেন। তিনি বারবার আমাকে বলতেন নিশাকে এই কাজ থেকে ফিরিয়ে আনার জন্য। আমি কোনোদিন তাকে বোঝাতে পারিনি। আমি নিজে 2-1 বার বলেছিলাম নিশাকে এই কাজ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু নিশার জেদ ছিল প্রচণ্ড। সে নিজের কাজ করেই যাবে, সেজন্য আমি তাকে থামাতে পারিনি। আমি তখন নিশার মায়ের দিকে তাকিয়ে আছি। তিনি আমার কপালে চুমো দিয়ে বললেন, আমাদের মেয়ে মারা যায়নি, আমাদের মেয়ে শহীদ হয়েছে। তুমি আমার মেয়ে কোনোদিনও মারা গিয়েছে বলবে না, সে
শহীদ হয়েছে। মেয়েটা তোমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি তখন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। জানি না নিশাই কোথায় আছে। রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে কান্না করছিলাম। সবকিছু হারিয়ে ফেলেছি আমি। আকাশের দিকে তাকিয়ে বললাম, নিশা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আগলে রাখতে পারিনি। তুমি তো আমার পিছনে ছিলে। আমি সামনে থেকে কিভাবে তোমাকে রক্ষা করতে পারলাম না? সবাই আমার প্রশংসা করেছে, কিন্তু আমার সব কিছু তোমার জন্য। আমি এসব মেনে নিতে পারছি না। আমি তোমার কাছে চলে আসতে চাই। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তখন হঠাৎ দেখলাম সে আমার সামনে দাঁড়িয়ে আছে, সাদা একটা শাড়ি পরে। তাকে অনেক সুন্দর লাগছে। আমি তখন তার সামনে গেলাম। সে আমার গালে হাত দিয়ে বলল, না রাকিব, এত তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসলে অন্যায়কারীদেরকে শাস্তি দেবে। তুমি থাকো, সময় আসলে অবশ্যই তুমি আমার কাছে চলে আসবে। কোনো চিন্তা করো না, আমি এখানে ভালো আছি। আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। লাভ ইউ সো মাচ। আমি তখন তাকে জড়িয়ে ধরতে গেলে সে হারিয়ে গেল। আমি কান্না করতে শুরু করলাম। এটা যে আমার একটা ভুল ধারণা ছিল সেটা বুঝতে পারলাম। এভাবে দেখতে দেখতে দিন কাটতে শুরু করলো। আমার চোখের চশমা উঠে গেল। 22টা বছর পেরিয়ে গেল, কিন্তু আমি বিয়ে করিনি। কারণ আমার যে বিয়ে হয়ে গেছে নিজের অজান্তেই ওই মেয়েটার সাথে। আজও ভুলতে পারিনি তাকে। প্রতিটা কাজের তার কথা মনে হয়। তার মৃত্যুর কথা মনে হলে আমি অন্যায়কারীদের উপর এতটা ভয়ঙ্কর হয়ে উঠি যেটা কোনো অফিসার কোনোদিন করতে পারবে না। আজ আমি যাচ্ছি একটা অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান আমার জীবনের শেষ অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানের পর থেকে আমি অবসরপ্রাপ্ত হয়ে যাব। আরিয়ান আর আগের মতো নেই। সেও একজন বড় অফিসার হয়ে গেছে। সে তার মাকে দেওয়া কথা রেখেছে। সে অন্যায়ের প্রতিবাদ করেছে। আমি সেই অনুষ্ঠানে গেলাম। সেখানে আমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হলো। আমি তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম, সব গল্পের শুরু আছে, সমাপ্তি আছে, কিন্তু কিছু গল্প আছে এমন যেগুলো সমাপ্তি দেওয়া যায় না, যেগুলো সমাপ্তি আনা যায় না। আমার জীবনের গল্প তেমনই। আমার জীবনের গল্প সমাপ্তি কোথায় সেটা আমি নিজেও বুঝতে পারিনি। কোনোদিন নিজের ভাষায় প্রকাশ করতে পারিনি। আমি এতটাই মূর্খ যে আমার কাছে কোনো শব্দ নেই যে শব্দ দিয়ে আমি এই ভয়ঙ্কর জীবনের গল্পটা লিখব। তবে একটা কথাই বলতে চাই, এই দীর্ঘ পথ চলা যারা আমার সাথে সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে হারিয়ে গেছেন আমাদের মধ্য থেকে। সবার আত্মার প্রতি আমার রইল শুভকামনা। আল্লাহ তাদেরকে পরকালে উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করুন। যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মারা যায় তারা শহীদ হয়েছে। সকল শহীদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। হয়তো একদিন নতুন কেউ এসে আমার জায়গা দখল করে নেবে। তবে আমি যদি জীবনে কোনোদিন ভালো কাজ করে থাকি তাহলে সবাই একটু আমার জন্য প্রার্থনা করবেন। আরেকটা কথা, জীবনে অন্যায়কে প্রশ্রয় দিবেন না। অন্যায়ের প্রশ্রয় দিলে আমাদের জীবনে ন্যায়ের প্রদীপ নিভে যাবে, অন্যায়ের প্রদীপ জ্বলে উঠবে। তাই অন্যায়ের প্রশ্রয় না দিয়ে অন্যায়ের প্রতিবাদ করুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।